রোল 19 রাশেদা সুলতানা। আমার কথা বোঝা যাচ্ছে? জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ আমার কথা তোমরা? জি ম্যাম। আচ্ছা, এটা তো তোমাদের রিভিউ ক্লাস, বোথ এমবিবিএস অ্যান্ড বিডিএস। তো তোমাদের তো অ্যারাউন্ড 80 স্টুডেন্ট থাকার কথা, আমি অনেক কম দেখতে পাচ্ছি কিন্তু। আচ্ছা, আমি ক্লাস শেষে তোমাদের রোল কল করব। আমি আজকে তোমাদেরকে ব্লাডের টপিকসটা শুরু করব, যতটুক পারি ইনশাল্লাহ পড়ানোর চেষ্টা করব। এরপর হচ্ছে যদি পারি আরবিসি অ্যানিমিয়া ফার্স্ট আইটেমের পর সেকেন্ড আইটেম যতটুকু সম্ভব। 1 ঘন্টায় তো আর বেশি দূর কভার করা যাবে না, কিন্তু এরপর এখন থেকে তো তোমাদের রেগুলার রিভিউ ক্লাস হবে ইনশাল্লাহ, অতএব তোমরা সেভাবেই প্রিপেয়ার থাকবা। তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ? না ম্যাম, স্লাইড দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে ম্যাম। আচ্ছা আচ্ছা, তোমরা একটু রেসপন্স করো, তাহলে আমার সুবিধা হবে বুঝতে যে তোমরা আসলে আছো কি নাই। ঠিক আছে, মাঝে মাঝে একটু রেসপন্স করো। আচ্ছা, আমি হয়তো অত ডিটেলস পড়াবো না, যেহেতু তোমাদের রিভিউ ক্লাস, খুব বেশি বোঝানোর কিছু নাই, তোমরা সবই পারো আশা করি ইনশাল্লাহ, অবশ্যই পারো। হয়তো অনেকদিন একটু ডিটাচ থাকার কারণে কিছু কিছু জিনিস তোমাদের মাথা থেকে ছুটে যেতে পারে, তো আশা করা যায় পড়লে তোমরা আবার সেগুলো কিন্তু পারবে ইনশাল্লাহ। আর তোমাদের জন্য আসলে সিচুয়েশনটা একটু অবশ্যই পীড়াদায়ক, পরীক্ষা তো এতদিনে হয়েই যাওয়ার কথা ছিল। যাক, এখন যেই সিচুয়েশন, এটার জন্য তো তোমরাও দায়ী না, আমরাও দায়ী না, এটা আল্লাহর পক্ষ থেকেই আসলে এরকম একটা সিচুয়েশনে আমরা তো সবাই চেষ্টা করব যতটা ধৈর্যের সাথে এই সিচুয়েশনটা আমরা ওভারকাম করতে পারি। ঠিক আছে, অধৈর্য হওয়া তো আর যাবে না, আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, সাথে তোমরা তোমাদের দায়িত্বটুকু পালন করবা, অবশ্যই এটার ফল ভালোই হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে আমরা ব্লাডের টপিকটা দিয়ে শুরু করি। আচ্ছা, ইন্ট্রোডাকশন যেই ক্লাসটা ব্লাডটা জানো তোমরা সবাই, এটা হচ্ছে কি স্পেশালাইজড কানেকটিভ টিস্যু, একটা লিকুইড ফর্মে থাকে। এটা আমরা কিভাবে ক্যালকুলেট করি? অ্যাকচুয়াল ব্লাড ভলিউম ইজ ক্যালকুলেটেড অ্যাকর্ডিং টু বডি ওয়েট অফ দ্য ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, এটা যে একেবারে সবার ক্ষেত্রে কনস্ট্যান্ট ব্যাপারটা এরকম না, ইন্ডিভিজুয়ালের বডি ওয়েটের উপর ডিপেন্ড করে একটু চেঞ্জ হতে পারে। আচ্ছা, ব্লাড ভলিউমটা কীরকম দেখো, একটা যদি মেলের ক্ষেত্রে আমরা চিন্তা করি, তাহলে তার বডি ওয়েটের 70 ml পার কেজি বডি ওয়েট হিসেব করে আমরা তার ব্লাড ভলিউম বের করতে পারবো। ফিমেলে একটু কম থাকে, 66 ml পার কেজি বডি ওয়েট। নিউনার্সে আবার যে একটু বেশি থাকে, 85 ml পার কেজি বডি ওয়েট। প্রেগনেন্ট ওমেনে অনেক বেড়ে যায়, সেটা 100 ml পার কেজি বডি ওয়েট। ঠিক আছে, এখানে দেখো এই ছবিটা, এখানে আমরা যদি একটা টেস্টিং তোমার ইয়াতে টেস্ট টিউবে যদি এক ব্লাড স্যাম্পল নেই, তাহলে এটা সেন্ট্রিফিউজ করার পরে নিচে তোমরা সবাই জানো যে আমরা পাই কি, যে সেডিমেন্টেশনটা হয় এটা হচ্ছে ইএসআরটা, মানে আরবিসি যেটা, সেটা নিচে সেডিমেন্ট হয়, উপরে হচ্ছে ক্লিয়ার যেই ফ্লুইডটা পাওয়া যায় সেটা হচ্ছে প্লাজমা, আর মাঝখানে দেখবা অনেক একটা একদম ইয়েলোইশ টাইপের একটা হালকা পাতলা টাইপের একটা লেয়ার পড়ে, সেটাকে আমরা বলি বাফি কোট, তাই না? তাহলে প্লাজমার বডিতে থাকে 55%, ফর্মড এলিমেন্ট হচ্ছে 45%, আর বাফি কোটটা বাকি অংশটা। এখন এই প্লাজমার মধ্যে যে 55%, সেই 55%-এর মধ্যে প্রোটিন থাকে 7%, মোস্টলি থাকে ওয়াটার, সেটা 91 থেকে 92%, এর সাথে আদার কিছু সলিউটস থাকে। বাফি কোটের মধ্যে প্লাটিলেট থাকতে পারে 1%-এর মতো, লিউকোসাইট 1%-এর মতো, আর ফর্ম এলিমেন্টের 45%-এর বাকি 99%ই হবে ইরাইথ্রোসাইটস, মানে রেড ব্লাড সেল যেগুলো আমরা বলি। ফর্মড এলিমেন্ট বলতে সেল যেগুলো আমাদের ব্লাডে, যেসব সেলগুলো, সেগুলোকে হচ্ছে ফর্মড এলিমেন্ট বলা হয়। সেগুলো কি আরবিসি, ডাব্লিউবিসি এন্ড প্লাটিলেটস। এখন দেখো, আচ্ছা ফার্স্টে একটা কথা বলে নিই, আমাদের টোটাল বডি ওয়েটের কিন্তু 8% হচ্ছে শুধু ব্লাড, আর বাকিগুলাই হচ্ছে আদার বডি ফ্লুইড বলো, টিস্যু ফ্লুইড বলো, সেগুলো হচ্ছে 91 থেকে 92%।
এটা সবাই জানো তোমরা। এই 8%-এর মধ্যে আবার হচ্ছে 55% প্লাজমা, 45% ফর্মড এলিমেন্ট। আচ্ছা, এখন এই প্লাজমার যে প্রোটিনটা, সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে যে কোনোটাই তোমাদের পরীক্ষায় আসতে পারে, তবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যেটা ইরাইথ্রোসাইটের যেই আমাদের সেল লাইনটা, সেটাই বেশি ইম্পর্টেন্ট। তারপরে যে কোনোটাই দিয়ে দিতে পারে। এই চারটা পড়লে তোমরা এই চারটা থেকেই মোটামুটি আনসার করে ফেলতে পারবা সবগুলো। আচ্ছা, এখানে দেখো ইরাইথ্রোপয়েসিস, প্রসেস অফ ডেভেলপমেন্ট, ডিফারেন্সিয়েশন অ্যান্ড ম্যাচুরেশন অফ ইরাইথ্রোসাইট, সেটাকে আমরা বলি ইরাইথ্রোপয়েসিস। এটা কি স্টেম সেল থেকে যখন আসছে, এটা স্টেম সেল থেকে প্রো ইরাইথ্রোব্লাস্ট হচ্ছে, তারপর আর্লি ইরাইথ্রোব্লাস্ট, লেট ইরাইথ্রোব্লাস্ট। ঠিক আছে, এখানে হচ্ছে ডেভেলপমেন্ট পাথওয়েগুলোতে দেখো ফেজ 1 এ রাইবোজোম সিনথেসিস হচ্ছে, ফেজ 2 তে এসে হিমোগ্লোবিন অ্যাকুমুলেশন হচ্ছে। ঠিক আছে, লেট ইরাইথ্রোব্লাস্টের পর এটা একটা নর্মোব্লাস্টে রূপান্তরিত হয় এবং ফেজ 3 তে এসে ইজেকশন অফ নিউক্লিয়াস। তোমরা জানো ম্যাচিউর আরবিসিতে কোনো নিউক্লিয়াস থাকে না, অতএব আর্লি স্টেজে কিন্তু নিউক্লিয়াস থাকে। তাহলে এই ফেজটাতে এসে নর্মোব্লাস্টে এসে নিউক্লিয়াসটা ইজেকশন হয়ে যায়, সেল থেকে বের হয়ে যায়। আর হচ্ছে কি হয়, আচ্ছা এখানে আরো একটা কাজ হয়, যেহেতু আমাদের আরবিসিতে মাইটোকন্ড্রিয়াও কিন্তু থাকে না, তাহলে সবগুলো ইজেকশন প্রসেসটা এই ফেজ 3 তে এসে হবে, হয়ে তারপর সেটা রেটিকুলোসাইটে ফর্ম হবে, সেখান থেকে এসে ইরাইথ্রোসাইট হবে। আচ্ছা, এটা দেখো হেমাটোপয়েসিসের একটা গ্রাফ এখানে দেওয়া হয়েছে। তোমরা জানো যে আমাদের হেমাটোপয়েসিসটা ফিটাল লাইফে একরকম থাকে, আর হচ্ছে আমাদের আফটার বার্থ হচ্ছে আরেক রকম হয়। ফিটাল লাইফে কি হয় দেখো, ফিটাল লাইফের ফার্স্ট 1 to 2 মান্থ বা 3 মান্থ পর্যন্তই মোস্টলি কিন্তু আসে ইয়ক স্যাক থেকে। স্টেম সেলগুলো বা হেমাটোপয়েসিসের যে প্রসেসটা, এটা ইয়ক স্যাকে হয়। তারপরে 2 মান্থের পর যেয়ে এখানে আসে কি যোগ হয়, এখানে লিভারের সাথে 3 মান্থে এসে স্প্লিনেও প্রডিউস হয়। 4 মান্থের পর যেয়ে বোনসের যে বোন ম্যারোগুলো থাকে, রেড বোন ম্যারো, ওখানে আমাদের হেমাটোপয়েসিসের প্রসেসটা শুরু হয়। এটা মোটামুটি তোমার 9 মান্থ পর্যন্ত এই যেই রেড বোন ম্যারো সেগুলো থেকে আসে আফটার বার্থ। আচ্ছা, এখানে আরো একটা কথা বলে রাখি, আমাদের যে রেড বোন ম্যারো, এই রেড বোন ম্যারো, এই যে দেখো যেই লং আমাদের বোনগুলো আছে, লং বোন, টিবিয়া, ফিমার, এগুলো থেকেও কিন্তু আসে। এই টিবিয়া, ফিমার আফটার বার্থের ধরো 18 থেকে 20 or 25 এজ পর এই লং বোন থেকেই আমাদের হেমাটোপয়েসিসের যে প্রসেসটা, এটা বন্ধ হয়ে যায়। এরপর থেকে কোথায় হয়, আমাদের যে ফ্ল্যাট বোনগুলো আছে, ভার্টিব্রা, স্টার্নাম, রিব, এটা লাইফ লং, এই ফ্ল্যাট বোনগুলো থেকে তখন ফ্ল্যাট বোনের যে বোন ম্যারো, সেখান থেকে হেমাটোপয়েসিস প্রসেসটা কন্ট্রোল হয়। ঠিক আছে, এটা তোমরা স্টেজ অনুযায়ী সুন্দর করে পড়বে, শুধু এখানে গ্রাফটা দেখালাম তোমাদেরকে। আচ্ছা, এখন দেখো এট দ্য এজ অফ 1 ইয়ারে আমাদের যেই আরবিসিতে হিমোগ্লোবিনটা থাকে, তার মধ্যে হিমোগ্লোবিন এ থাকে 95%, আর হিমোগ্লোবিন A2 হচ্ছে 1.5 থেকে 3.5%, আর ফিটাল হিমোগ্লোবিন লেস দেন 1%। তাহলে আমাদের মোস্টলি হিমোগ্লোবিনের মধ্যে হিমোগ্লোবিন এটাই সবচেয়ে বেশি থাকে। এখন দেখো ইরাইথ্রোপয়েসিসের জন্য রিকোয়ারমেন্টগুলো কি কি। একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্যাক্টর, আর একটা হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্যাক্টর। ইন্ট্রাসেলুলার ফ্যাক্টরের মধ্যে হেমাটোপয়েটিক অ্যান্ড ইরাইথ্রয়েড স্পেসিফিকেশন ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, সেকেন্ড হচ্ছে রিসেপ্টরস ফর হেমাটোপয়েটিক গ্রোথ ফ্যাক্টর, আর হচ্ছে প্রোটিনস, যেগুলো কি হিমোগ্লোবিন, মেমব্রেন, সাইটোস্কেলেটন প্রোটিন, এক্সেট্রা। আর এক্সট্রাসেলুলার ফ্যাক্টর কি, হেমাটো ফ্যাক্টর, নিউট্রিয়েন্টস যেমন ভিটামিন অ্যান্ড মিনারেলস, স্টোমার, ইরাইথ্রোপয়েটিন। Erythropoietin কি? Erythropoietin, also known as hematopoietin or hemopoietin, is a glycoprotein cytokine secreted by the kidney that stimulates red cell or red blood cell production. মানে ইরাইথ্রোপয়েসিসের জন্য আমাদের যেই হরমোনটা লাগে, সেটা হচ্ছে ইরাইথ্রোপয়েটিন। এটা কোত্থেকে আসে? কিডনি থেকে আসে। ঠিক আছে, কিডনি থেকে সিক্রেট হয়। এটা কি? গ্লাইকোপ্রোটিন সাইটোকাইন।
এটা সাইট অফ প্রোডাকশন কি? ইন্টারস্টিশিয়াল ফাইব্রোব্লাস্ট ইন দ্য কিডনি ইন ক্লোজ অ্যাসোসিয়েশন উইথ পেরিটিউবুলার ক্যাপিলারি অ্যান্ড প্রক্সিমাল কনভোলেটেড টিউবিল। এছাড়াও আমাদের প্রায় 80 থেকে 90%ই আসে কিডনি থেকে, কিছুটা আমাদের লিভার থেকেও আসতে পারে। পেরিসাইনোসয়েডাল সেলস ইন দ্য লিভার। তাহলে মেইন সাইট অফ ইরিথ্রোপয়েটিন কোনটা সিক্রেশনের? কিডনি। সাথে যদি আরো জিজ্ঞেস করে যে হ্যাঁ আর কোথা থেকে আসতে পারে, তাহলে সেটার আনসার হবে লিভার। এই যে এখানে দেখো, আমাদের যখন বডিতে অক্সিজেনের পরিমাণ কমে যায়, হাইপোক্সিয়া ডেভেলপ করে যখন আমাদের বডিতে, তখন কিডনি আর লিভার দুইটাই কি হয়? স্টিমুলেট হয়। স্টিমুলেট হয়ে আমাদের ইরিথ্রোপয়েটিন রিলিজ করে। ইরিথ্রোপয়েটিন ব্লাড স্ট্রিমে রিলিজ করে। রিলিজ করার পরে এই ইরিথ্রোপয়েটিনটার কি করে? আমাদের যেই হেমাটোপয়েসিস যেসব বোনসে হবে, সেই বোনসের বোন ম্যারোকে যে স্টিমুলেট করে, এবং স্টিমুলেট করে কি করে? আমাদের সেল লাইনগুলো প্রডিউস করতে হেল্প করে। তখন কি হয়? ইনক্রিজ নাম্বার অফ আরবিসি। ইনক্রিজ নাম্বার অফ আরবিসি যেটা কি করে? আমাদের যেহেতু আরবিসির পরিমাণ বেড়ে গেছে, আরবিসির একটা কাজ তো অক্সিজেন ক্যারি করা, তাহলে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটিও বেড়ে যাবে। এই অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি যখন ব্লাডে বেড়ে যাবে, তখন এখান থেকে একটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম যে কিডনি আর লিভারকে আবার ইনহিবিট করে দিবে, যে আর কোনো ইরিথ্রোপয়েটিন এখন লাগবে না, যথেষ্ট পরিমাণে আছে। তখন ওরা ফার্দার আর সিক্রেট করবে না ইরিথ্রোপয়েটিন। ঠিক আছে? এটা একটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, যে আমার বডিতে সে অক্সিজেন ক্যারির জন্যই, অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি বা আরবিসি প্রোডাকশনের জন্যই সে আসলো, কিন্তু যখন দেখলো যে না, আরবিসি এখানে যথেষ্ট পরিমাণে আছে, তৈরি হয়ে গেছে, আর লাগবে না, তখন সে তার কাজ করা বন্ধ করে দেবে। আচ্ছা, এখানে দেখো 3 বেসিক কম্পোনেন্টস আরবিসি মেমব্রেন স্ট্রাকচার। আরবিসি মেমব্রেনের স্ট্রাকচারের 3টা বেসিক কম্পোনেন্টস কি কি? ফার্স্ট হচ্ছে গ্লাইকোক্যালিক্স অন দ্য এক্সটেরিয়র হুইচ ইজ রিচ ইন কার্বোহাইড্রেটস। সবগুলো মেমব্রেনের কিন্তু স্ট্রাকচার মোরলেস সেম। আমরা জেনারেল ফিজিওলজিতে পড়ে আসছি, আমাদের ম্যাক্সিমাম সেল মেমব্রেনগুলোই কিন্তু যে অ্যাজ এ কমন একটা স্ট্রাকচার সেটাই রিপ্রেজেন্ট করে। তো আরবিসিও সেটা থেকে কোনো ডিফারেন্ট না। এখানে এই যে দেখো, গ্লাইকোক্যালিক্স অন দ্য এক্সটেরিয়র, লিপিড বাইলেয়ার, যেটা আমরা পড়ে আসছি যে কি হয়? সেল মেমব্রেনে লিপিড বাইলেয়ার থাকে, যেটা ফ্লুইড মোজাইক মডেল রিপ্রেজেন্ট করে। তো এখানেও সেম সেই ব্যাপারটাই কিন্তু। লিপিড বাইলেয়ার হুইচ কন্টেন্স মে ট্রান্সমেমব্রেন প্রোটিন, আর থার্ড কি? ফসফোলিপিড অ্যান্ড কোলেস্টেরল লেয়ার। এখানে দেখো, এখানে হচ্ছে নর্মাল স্ট্রাকচার একটা আরবিসি যে সেল মেমব্রেন, সেটার স্ট্রাকচারটা কিরকম। এখানে এই যে এগুলো লিপিড বাইলেয়ারগুলো, এগুলো লিপিড বাইলেয়ারের তোমরা জানো 2টা হেড থাকে, হাইড্রোফিলিক হেড, হাইড্রোফোবিক হেড। হাইড্রোফোবিক হেডটা হচ্ছে ভিতরের দিকে ঢুকে থাকে, যেটা টেল ফর্ম করে, আর হেডটা হচ্ছে হাইড্রোফিলিক হেড, যেটা বাইরের দিকে থাকে। এটার সাথে কিছু এই দেখো ইন্টিগ্রেটেড হয়ে থাকে কিছু প্রোটিন। ঠিক আছে? এই প্রোটিনগুলো বিভিন্ন ফাংশন আছে ওদের। ওরা রিসেপ্টর হিসেবে, এনজাইম হিসেবে, বা চ্যানেল হিসেবে, তারপর পাম্প হিসেবে, যে কোনো কিছু হিসেবেই কিন্তু এই প্রোটিনগুলোই কাজ করে। এখন দেখো আরবিসি মেমব্রেন কি কি কনসিস্ট অফ? প্রোটিন যেখানে 44%, লিপিড 48%, সেই লিপিডের মধ্যে ফসফোলিপিড হচ্ছে 54%, আর কোলেস্টেরল মলিকিউলস হচ্ছে 46%, আর কার্বোহাইড্রেট থাকবে 8%। ঠিক আছে? তাহলে এখানে তোমরা একটু ফিগারটা দেখো, এখানে কি? এই যে লিপিড বাইলেয়ারের পর এখানে দেখো গ্লাইকোপোরিন সি, ব্যান্ড সি, এই যে নিচের দিকে থাকবে কি? সাইটোস্কেলেটন। এই সাইটোস্কেলেটন গুলো থাকার ফলে কিন্তু দেখা যায় আমাদের আরবিসির যে সেল মেমব্রেনটা, ওটা শেপ চেঞ্জ করতে পারে। আরবিসির সেল মেমব্রেন নিজের শেপ চেঞ্জ করতে পারে এই সাইটোস্কেলেটন গুলোর জন্য। ঠিক আছে? এই যে অ্যানকাইরিন, বিটা স্পেকট্রিন, আলফা স্পেকট্রিন, এগুলো দেখো এই যে সাইটোস্কেলেটনের সাথে মার্জ হয়ে আছে। তাহলে রেড সেল মেমব্রেন হ্যাজ এ লিপিড বাইলেয়ার টু হুইচ এ স্কেলিটন অর ফিলামেন্টাস প্রোটিনস ইজ অ্যাটাচড ভায়া স্পেশাল লিঙ্কেজ প্রোটিন। এখন দেখো লিপিড বাইলেয়ারটা কি দিয়ে ফর্ম হয়? লিপিড বাইলেয়ার কনসিস্ট ফসফোলিপিড 60%, কোলেস্টেরল 30%, গ্লাইকোলিপিড 10%, ইন্টিগ্রাল প্রোটিন অ্যান্ড পেরিফেরাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিন কি? গ্লাইকোপোরিন আর ব্যান্ড থ্রি প্রোটিন, যেটা তোমরা দেখে আসলে। গ্লাইকোপোরিনটা কি? স্টিক অ্যাসিড রিচ গ্লাইকোপ্রোটিনস, আর ব্যান্ড থ্রি প্রোটিনটা হচ্ছে অ্যানায়ন এক্সচেঞ্জার।
গ্লাইকোফোরিনের ফাংশন কি ইম্পার্টস এ নেগেটিভ চার্জ টু দ্য সেল রিডিউসিং ইন্টারাকশন উইথ আদার সেল অ্যান্ড এন্ডোথেলিয়াম। ঠিক আছে, আর ব্যান্ড থ্রি প্রোটিনের কাজ হচ্ছে এক্সচেঞ্জেস বাইকার্বনেট ফর ক্লোরাইড, ওই যে এটা হচ্ছে আয়ন যে চ্যানেল আমরা বলি সেই আয়ন চ্যানেল হিসেবে কাজ করে। এরপরে পেরিফেরাল প্রোটিনের মধ্যে কি কি? স্পেকট্রিন, অ্যাক্টিন, অ্যানকাইরিন, প্রোটিন 4.1, প্রোটিন 4.2, ট্রোপোমাইসিন। এগুলো নামগুলো হালকা পাতলা তোমরা একটু জানলে হবে, আর ফাংশন একটু জেনে রাখতে পারো। অত ডিপে হয়তো জিজ্ঞেস করে না ম্যাডামরা, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা একটু জেনে রাখতে পারো। স্পেকট্রিনটা কি? ডেফিনেশন হচ্ছে সাইটোস্কেলিটন প্রোটিন অন দ্য ইন্ট্রাসেলুলার সাইড অফ দ্য প্লাজমা মেমব্রেন। ফাংশন কি? রেসপন্সিবল ফর বাইকনকেভ শেপ অফ আরবিসি। যেটা বললাম সাইটোস্কেলিটন গুলো যেগুলো হচ্ছে আমাদের আরবিসি যে শেপটা, সেই শেপটার জন্য রেসপন্সিবল। ঠিক আছে, এরপরে হচ্ছে অ্যাক্টিন। অ্যাক্টিনও জানবে রোল ইন প্রোটিন টু প্রোটিন ইন্টারাকশন। আমাদের এগুলো হচ্ছে কন্ট্রাক্টাইল এলিমেন্ট কিন্তু। অ্যানকাইরিন কি? ফ্যামিলি অফ অ্যাডাপ্টর প্রোটিন ইন bilayer and skeleton are stabilize actin and spectrin interaction. প্রোটিন 4.2টা কি করে? এটিপি বাইন্ডিং প্রোটিন, যেটা রেগুলেট করবে, রেগুলেটস দ্য অ্যাসোসিয়েশন অফ প্রোটিন 3 উইথ অ্যানকাইরিন। ট্রোপোমাইসিন এটাও একটা হচ্ছে আমাদের এলিমেন্ট, হেটারো ডাইমারিক প্রোটিন যেটা স্ট্যাবিলাইজেস। আচ্ছা, সাইটোস্কেলিটন কি? সাইটোস্কেলিটন হচ্ছে ফর্ম বাই স্ট্রাকচারাল প্রোটিন বেসিক ইউনিট হেক্সাগোনাল ল্যাটিস উইথ 6 স্পেকট্রিন মলিকিউলস। টেইলিন কি? টেট্রামার্স লিঙ্ক টু অ্যাক্টিন অ্যান্ড প্রোটিন 4.1। হেড এন্ড কি? বিটা স্পেকট্রিন লিঙ্ক টু অ্যানকাইরিন। এটা হচ্ছে সাইটোস্কেলিটনের একটা স্ট্রাকচার দেখানো হয়েছে। সাইটোস্কেলিটনে জানো তোমরা কি কি থাকে? অ্যাক্টিন থাকে, মায়োসিন থাকে, আর ট্রোপোমাইসিন থাকে। সেগুলোই এখানে দেখানো হয়েছে, এই যে অ্যাক্টিন আর ট্রোপোমাইসিন এখানে দেখো। আচ্ছা, এটা হচ্ছে একটা সাইটোস্কেলিটনের একটা ফিগার। আচ্ছা, আচ্ছা তোমাদের হয়তো লাইন কেটে যাবে, 40 মিনিট শেষ হলে এটা ডিসকানেক্টেড হয়ে যাবে। ডিসকানেক্টেড হয়ে গেলে তোমরা আবার লগ ইন করবে। ওকে ম্যাম। এখানে দেখো আমরা এখন শুরু করি হিমোগ্লোবিন। আমাদের আরবিসির একটা এলিমেন্ট জানো হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনটা কি? আয়রন কন্টেইনিং অক্সিজেন ট্রান্সপোর্ট মেটালোপ্রোটিন। ঠিক আছে, এটা দুইটা পার্ট, একটা হিম পার্ট আর একটা হচ্ছে গ্লোবিন পার্ট। এখানে দেখো এই যে আরবিসির মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন থাকে। এই হিমোগ্লোবিনের ভিতরে থাকে কি? আয়রন থাকে। আর এই যে এখানে হিম আর গ্লোবিন পোর্শন আলাদা আলাদা করে দেখানো হয়েছে। যে এটার মেইন কাজ কি? অক্সিজেন ট্রান্সপোর্ট করা। এই হিমোগ্লোবিন গুলো কিন্তু ওদের সাথে অক্সিজেন গুলাকে নিয়ে যায় টিস্যু লেভেলে। আচ্ছা, হিমোগ্লোবিনের এখন দেখো গ্লোবিনটা কিরকম। গ্লোবিন আর হিম বললাম যে এই গ্লোবিনটা তো তোমরা জানো যে প্রোটিন, তাই না? এই গ্লোবিনটা কি? কনসিস্ট অফ 4 পলিপেপটাইড চেইনস, যার মধ্যে 2 আলফা চেইনস ইচ উইথ 141 অ্যামাইনো অ্যাসিড, 2 বিটা চেইনস উইথ 146 অ্যামাইনো অ্যাসিড। আর হিম পোর্শনটাতে কি থাকে? ফ্ল্যাট রিং মলিকিউল উইথ 4 পাইরল রিং, সিঙ্গেল ফেরাস আয়রন অ্যাট সেন্টার অফ ইচ পাইরল রিং, উইদাউট আয়রন রিং, পোরফাইরিন রিং। এই যে এখানে দেখো এই যে ছবি, এখানে এই যে এটা বিটা চেনের মধ্যে দেখো বিটা চেন 1 আর এটা হচ্ছে বিটা চেন 2, আর এখানে হচ্ছে আলফা চেন, এটা আলফা চেন 1 আলফা চেন 2। এটার সাথে এই যে ফেরাস আর হিম এগুলো এভাবেই বাইন্ড করে থাকে। আচ্ছা, ফাংশন কি? ফাংশন অফ হিমোগ্লোবিন। কার্বন ডাইঅক্সাইড is also carried by hemoglobin. It does not compete with oxygen for the iron binding position but is bound to the protein chains of the structure.
ঠিক আছে? The iron ion may be either in the ferrous or in the ferric state, but ferric cannot bind oxygen. এটা তোমরা সবাই জানো, এগুলো একদম ইনিশিয়াল কথাবার্তা। The in binding oxygen temporarily and reservoirly oxidized, thus iron must exist in the ferrous ফর্মটা লাগবে অক্সিজেন বাইন্ড হওয়ার জন্য। এখানে দেখো ডিসক্রিমিনেশন বাই আরবিসি ইন অক্সিজেন ট্রান্সপোর্ট। এখানে দেখানো হয়েছে দ্য সিনার্জিস্ট এফেক্ট অফ হিমোগ্লোবিন কার্বনিক এনহাইড্রেজ। আমরা সবাই জানি যে আরবিসিতে কার্বনিক এনহাইড্রেজ নামে একটা এনজাইম থাকে, ঠিক আছে? The synergist effect of hemoglobin carbonic anhydrase and band-ship protein make red blood cell the ideal vehicle for oxygen delivering to the tissue. ঠিক আছে, তাহলে অক্সিজেন ডেলিভারিং টিস্যু টু দ্য টিস্যুর জন্য কোন কোন জিনিসগুলো আমাদের আইডিয়াল হিসেবে কাজ করে? হিমোগ্লোবিন, কার্বনিক অ্যানহাইড্রেজ অ্যান্ড ব্যান্ড-শ্রিপ প্রোটিন যেটা বললাম সেটা। As long as oxygen is supplied by these ideal vehicles, oxygen intoxication of the tissue is precluded. Band-ship protein mediates the chloride shift. Chloride shift mechanism নিশ্চয়ই তোমরা সবাই জানো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট।